দর্শক, একে টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাবুল হৃদয় কথা বলছি সময়ের ব্যস্ততম অভিনেতা নীরবের সঙ্গে। নীরব, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শীঘ্রই আপনার বেশ কিছু ছবি মুক্তি নিয়ে কথা চলছে। আমরা সেই সিনেমাগুলি, নতুন সিনেমার কথা শুনতে চাই আপনার মুখ থেকে। মাঝখানে বেসিক্যালি কোভিডের আগ থেকে কাজ শুরু করেছিলাম, বাট কোভিডের সময়টা আসলে কাজ করার তো আসলে ওয়ে ছিল না, বাট কাজ করতে পারলেও আমরা সেই ছবিগুলো রিলিজের জায়গাগুলোতে আমরা প্রপারলি যেতে না পারার কারণে আমরা ছবিগুলো রিলিজ করতে পারিনি। প্রথম কোভিডের সময় শুরু করেছিলাম সৈকত নাসের পরিচালিত একটি ছবি, যেটি হচ্ছে ক্যাসিনো, যে ছবিটা প্রথমবার বুবলি, শাকিব খান ছাড়া কোনো ছবি করেছিল। সেই ছবিটা শেষ করেছি আমরা একদম একটানা শেষ করে। তারপরে শুরু করেছিলাম হচ্ছে 2019 এবং 20 সালের অনুদানপ্রাপ্ত যে ছবিগুলো ছিল তার মধ্যে একটি ছবি বন্ধন বিশ্বাসের, যেটা তানভীর হোসেন সিডনি ভাই ওনার স্ক্রিপ্ট করা, এবং আমি আর অপু বিশ্বাস। এবং অপু বিশ্বাসের সাথে আমার বেসিক্যালি সেকেন্ড কাজ। আমার প্রথম ছবি ছিল মন যেখানে হৃদয় সেখানে, সেটার পরে অপু বিশ্বাসের সাথে আমার এটা সেকেন্ড কাজ শুরু করি, এবং ওই কাজটা অনেক ইন্টারেস্টিং ছিল। সেটা হচ্ছে একদম চা বাগানের শ্রমিকদের গল্প, একদম চা বাগানের মানে বেড়ে ওঠা চা বাগানের মানুষের চাহিদা, শ্রমিকদের চাহিদা, এবং সেই ব্রিটিশ যে নিয়মের মধ্যে চা বাগানের শ্রমিকরা ছিল, একদম সেম গল্পটাকে আসলে তুলে ধরা হয়েছে ফিল্মের চিত্রনাট্যে। এরপরে কাজ করেছি হচ্ছে সরকারি অনুদানের আরেকটি ছবি, সেটা হচ্ছে আমাদের সবার পছন্দের এবং লিজেন্ডারি অ্যাক্ট্রেস রোজিনা আপার ছবি, যেটিও 2019-20 অনুদানপ্রাপ্ত ছবির একটি। সেটার নাম হচ্ছে ফিরে দেখা, এবং ওখানে ছিলাম হচ্ছে আমি আর স্পর্শিয়া। ওই কাজটা শুরু করেছি রাজবাড়িতে, এবং রাজবাড়ি আমার নানাবাড়ি, দাদাবাড়ি, এবং রোজিনা আপু নানাবাড়ি, দাদাবাড়ি, রাজবাড়িতে। সো ওইটা একটা মানে প্রথম ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, বাট এর মধ্যে আবার অনেক খারাপ লাগাও ছিল অনেক বেশি, কারণ আমি আমার জীবনের প্রথম শুটিং করি রাজবাড়িতে, কিন্তু মানে আমার বাবা মা দুজনই আসলে তখন পৃথিবীতে কেউ নাই। সো তাদের জন্মস্থান, বাট আমি এখানে শুটিং করলাম বা তারা নেই, এটা একটা খুব খারাপ লাগা ছিল। তারপরে শুটিং করেছি আসিফ ইকবাল জুয়েল পরিচালিত একটি শাপলা মিডিয়ার ছবি, যেটার নাম হচ্ছে চোখ, আমি আর বুবলি। এটাও আমার বুবলির সাথে সেকেন্ড কাজ। তারপরে কাজ করেছি অনন্য মামুনের সাথে আমার প্রথম কাজ, যেটি হচ্ছে কসাই। আমার সাথে ছিল প্রিয়মণি নামের একটি মেয়ে, এবং নতুন কাজ করেছে এবং ভালো করেছে। এবং ছবিটা তো আই থিয়েটারের প্রথম ছবি, যেটা বাংলাদেশের প্রথম ছবি যেটা ঈদে রিলিজ হয় কোনো অ্যাপে। সো কসাইটাও রিলিজ হলো, কসাইটাও একটা ভালো একটা রেসপন্স। তারপরে অনন্য মামুনের সাথে সেকেন্ড একটি কাজ শুরু করলাম, সেটা হচ্ছে অমানুষ, যেটার আমি আর মিথিলা, যেখানে মিশা ভাই, শহীদুজ্জামান সেলিম, অপু ভাই, আনন্দ খালেদ, নওশাবা, হিউজ আর্টিস্ট মিলে কাজটা করেছিল। না, ট্রেলার এখনো বের হয় না, ট্রেলার খুব রিসেন্টলি বের হবে। এই তো তারপরে মাঝখানে শেষ করলাম হচ্ছে বন্ধন বিশ্বাসের একটি কাজ, সেটা হচ্ছে জাল। বন্ধন বিশ্বাসের করলাম একটা অনুদানের ছায়াবৃক্ষ, আর এটা হচ্ছে জাল, এটা একটা ওয়েব ফিল্ম, আমি আর মিম মান্তাসা। আর আবার ডিসেম্বর থেকে সৈকত নাসের আরেকটা ছবি শুরু করতেছি, সেটা হচ্ছে আমি আর পূজা চেরি, ছবির নাম হচ্ছে ক্যাশ। চোখের গল্পটা বেসিক্যালি অনামিকা মণ্ডল আপু, ওনার গল্প। রোশন আছে, বুবলি আছে, এবং আমার সাথে আমি রোশন বুবলির একসাথে কাজ করা প্রথম, এবং ডিরেক্টর আসিফ ইকবাল জুয়েলের সাথে আমার প্রথম কাজ বেসিক্যালি মানে আসিফ ইকবাল জুয়েলের প্রথম ছবি। সো আমার কাছে মনে হয়েছে কাজটা ইন্টারেস্টিং একটা কাজ, এবং কাজটা করতে গিয়ে ভালো লেগেছে। এবং বুবলির সাথে সেকেন্ড কাজ ক্যাসিনোর পরে সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে ছবিটি হলে রিলিজ পেলে দর্শকরা মানে ভালো মতো নেবে। শিল্পী তো শিল্পীকে দেখে মানুষ শিখবে, শিল্পীকে দেখে মানুষ জানবে, এবং জানার একটা ইচ্ছা থাকবে। সো মানে একটা আক্ষেপ বা একটা ভয়ঙ্কর একটা সুপ্ত একটা বাসনা তৈরি হবে, যেটা জানার জন্য আসা, এর সম্পর্কে যদি একটু জানতে পারতাম বা করতাম। সো ওই কিউরিসিটিটা থাকা দরকার মানে একটা মানে সাধারণ দর্শক হিসেবে। বাট আমার কাছে মনে হয় যে যখন
একটা মানুষ ভালো শিল্পী হয়ে উঠবে বা একজন ভালো হিরো বা একজন হিরোইন হবে, তাকে ফলো করার মতো হতে হবে। সো একটা শিল্পীর আসলে এমন হওয়া উচিত যে যেন তাকে সবাই ফলো করে। প্রথমত হচ্ছে যে সালমান শাহ এবং শাকিব খান দুজনকে আসলে বেটার মনে করার কিছু নাই, কারণ আমি মনে করা দেখতেছি হচ্ছে হয়ে যাবে এসবের মধ্যে নাই, কারণ আসলেই তারা ডিজার্ভ করে। কারণ আমরা জানি যে বাংলা চলচ্চিত্রের জন্য সালমান শাহ কেমন ছিল, এবং সালমান শাহ একজন হিরো যাকে দেখে মানুষ এখনও স্টাইলিংটা শিখতে পারে, এখনও তাকে আমাদের চলচ্চিত্রের জায়গাটায় মনে হয় যে যারা লিজেন্ডারি যারা নায়করা আছেন, যেমন রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, ফারুক ভাই, তারপরে আলমগীর সাহেব, সোহেল রানা ভাই, সো জাফর ইকবাল, জসিম ভাই, মানে এই যারাই আছেন, তো তার মধ্যে সালমান শাহও কিন্তু একজন অন্যতম একজন। সো তাকে পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় যে বাংলা চলচ্চিত্রে এবং চলচ্চিত্রের বাহিরেও নেই। সো এটা শাকিব খান তো অবশ্যই শাকিব খান বাংলাদেশের সুপারস্টার এবং বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার। সো তাকে নিয়ে অবশ্যই তো মানে ভালো কথাই বলতে হবে, কারণ আমি যদি একটা সুপারস্টারকে নিয়ে যদি ভালো কথা না বলি, যখন এই প্র্যাকটিসটাই তৈরি হবে না, যদি আমি যখন একটা ভালো কাজ শুরু করব, আমার যারা জুনিয়র আছে ও আমার সম্পর্কে তো খারাপ কথা বলবে। সো যার যতটুকু প্রাপ্য সেই প্রাপ্যটা যদি না দেয়া হয় তাহলে তো খারাপ। কম্পিটিশনটা থেকে কাজটা করতে হবে, কারণ কম্পিটিশনটা আসলে কার সাথে? আমার সাথে আমার কম্পিটিশন। আমি একটা কাজ করব, সেই কাজটা মানে হলে গিয়ে দেখবো, দেখার পরে পরবর্তী যখন কাজটা আমি করব, সেই কম্পিটিশনের আমারটা দেখে আমি আগের বার যে কাজটা করছি সেই কাজ থেকে এটা কতটুকু বেটার সেটা আগে আবার দেখতে হবে। সো কম্পিটিশন না হলে আসলে ভালো কিছু করা সম্ভব না। সো মানে মানুষের চাহিদা কিন্তু এক্সপেকটেশনটা আসলে দিনে দিনে বাড়তেই থাকে। আমার কাছে মনে হয় যে এই ভালো লাগা খারাপ লাগাটা একদমই একটা ইমোশনাল জিনিস। সো ইমোশনের মধ্যে যদি ভালো লাগাই না থাকে তাহলে কি হবে? মানুষের তো ভালো লাগা খারাপ লাগা থাকবেই। হয়তো একজনকে মানে তার সবচেয়ে পছন্দের নায়ক হবে, একজন সবচেয়ে অপছন্দের নায়ক হবে, একজন সবচেয়ে পছন্দের নায়িকা হবে, একজন মানে দুই চোখের বিষ হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। সো অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু আমার কথা হচ্ছে আমার কাজটা তো আসলে আমি কার সাথে কাজ করছি, সেটা অপু বিশ্বাস হোক, সেটা পূর্ণিমা হোক, সেটা বুবলি হোক, বা সেটা পূজা চেরি হোক, বা যেটা দিঘি হোক, মানে যেই হোক, আমার কাজটা আমার কাছে আমি খুব বেশি প্রাধান্য দেই। এবং আমি আমার কাজটাকে চিন্তা করি, এখন যেহেতু বর্তমানে ওটিটির একটা জায়গা চলে আসছে, আমরা যেমন কোভিডের পরবর্তী যে সময়টায় আমরা অনলাইন বেসড বা অনলাইনের সাথে আমরা রপ্ত হচ্ছি, এই রপ্ত হওয়ার জায়গার সাথে সাথে ওটিটি আমাদের ছবিগুলো হলে রিলিজ পাওয়া ছাড়াও যে আমরা ওটিটিতে রিলিজ করতে পারছি, এটাই তো একটা নতুনত্ব। সো এই জায়গাটাকেই আমরা দেখা যাচ্ছে যে আমরা আমাদের স্কোপ তৈরি করতেছি, আমাদের স্কোপটা বের হচ্ছে যে ছবি রিলিজের জায়গাটা কিভাবে আসতে পারে। সো যেহেতু আমরা এখন এই যে টপিকটাই বলছিলাম সেই টপিকটা ফিরে আসি, সেটা হচ্ছে যে আমাদের নায়িকা ভালো লাগা খারাপ লাগা সব কিছু থাকার ফলও কিন্তু আমাদের মেইন জায়গাটা হচ্ছে দর্শকের ভালোবাসাটা। সো দর্শক আসলে কোন জায়গাটা পছন্দ করছে, কোন জায়গাটা অপছন্দ করছে, সেটা নিয়ে আসলে কম্পিটিশনটা করে কাজ করতে পারলে ভালো কিছু করা সম্ভব। আগের যে স্ট্রাগল বা আগের যে কষ্টটা, তার চেয়ে বেশি কষ্ট এখন করতে হচ্ছে, কারণ এখন আসলে আমি অনেক বেশি নিজেকে এই জায়গাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিচ্ছি। ঠিক সেটার আপনি একটা এক্সাম্পল পাবেন, সেটা হচ্ছে আমি যে ক্যারেক্টারগুলো করছি এখন। সো আমি একটা চুল দাড়ি বা মানে ফিজিক্যাল চেঞ্জেস এইগুলো নিয়ে এখন আমি বেশি অনেক বেশি ভেরিয়েশন এখন বর্তমানে দেখতে পাচ্ছি, একেবারে সত্যি কথা। ওই জিনিসগুলোকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি। সো ওই জায়গাগুলোকে যেহেতু বেশি প্রাধান্য দিচ্ছে, তার মানে কিন্তু আমি কম্পিটিশনটা আমার সাথে অনেক বেশি করছি আমি। আমি আগে যেমন আমি প্রথমে একটা গল্প বলি, যেমন আমি আসিফ ইকবাল জুয়েলের ছবিটা শুটিং শেষ করে আমি হচ্ছে রোজিনাপার শুটিংয়ে গেছি। ইয়েতে গিয়ে আমরা যেই বাংলোতে উঠেছি, বাংলোতে উঠে ঢোকার সাথে সাথে আমি আর স্পর্শিয়া দুই রুম থেকে বের হয়ে, কারণ রোজিনাপা আসছে আমাদের কস্টিউম দেখবে, পরের দিন সকালবেলা আমাদের গানের শুটিং, এবং গানের শুটিং দিয়ে ছবি মানে স্টার্ট করবে। পরে আমি আর স্পর্শে দুজন পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, যাওয়ার পরে ড্রেসম্যানকে বলাই করো কস্টিউমটা বের করো, নীরবের কস্টিউমটা দেখাও। আমি আবার দেখে আপুকে সালাম দিলাম, আপু ওয়ালাইকুম সালাম বললো, আবার স্পর্শে সালাম দিল, স্পর্শকে উত্তর দিল। গিয়ে পরে একটু যে টেবিলের মানে ট্রাঙ্কের মধ্যে তুলতেছে, কস্টিউমগুলো দেখাচ্ছে। পরে আমি বললাম, আপু এই লুঙ্গিটার সাথে মনে হয় এইটা ভালো লাগতে পারে, আমরা যেহেতু গানের প্রথম পার্ট এটা করি। বলছে হ্যাঁ ঠিক আছে, একটা কাজ করো, এই নীরবকে এটা পরাও।
আমি বলছি যে আপু আমি তাহলে কি পড়ে আসবো? বলছে না, নীরবকে বলো পড়াইতে। আমি বলছি আপু আমি আমার দিকে তাকান, আমি কি কে? পরে আপু আমার দিকে তাকায় হা হয়ে গেছে, বলছে নীরব এটা কি করছো? মানে আপু আমাকে চিনে নাই, হ্যাঁ। এবং সে আমাকে দেখে বলছে নীরব থ্যাংক ইউ সো মাচ যে নিজের তুমি, থেকে একটা হ্যাঁ মানে আইডিয়া দেওয়া। আপু আমাকে বলছো থ্যাংক ইউ সো মাচ নীরব, আমি আসলে সত্যি কল্পনা করতে পারি না যে তুমি যে মানে ক্যারেক্টার একদম একদম 71-এর একদম একটা মোচ, 71 আগে কি হতো মোচের এইখান থেকে কেটে 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 কিন্তু তখন চিকন করতো, হ্যাঁ। যেমন আমরা হিটলারের মোচ দেখি অনেক সময় আগে, হ্যাঁ। So একদম চিকন একটা মোচ, ক্লিন শেভ। কারণ আপুর সাথে আমি যতবার মিটিং করেছি, হ্যাঁ। বা আপু আমাকে যেভাবে টিভিতে দেখছে বা সিনেমায় দেখছে, ওই দেখার এই দেখার মধ্যে অনেক পার্থক্য। সো আপু খুবই খুশি হয়েছে। এবং আরেকটা কাজ করতে গিয়ে যেমন কাজ করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে অনন্য মামুনের। এখন আমরা অমানুষ নিয়ে যখন প্ল্যানিংয়ে বসলাম, মামুন ভাই আমাকে বলতেছে নীরব ভাই আমি এমন জিনিস চাই যে আপনি যখন মোবাইলটা নিবেন, আপনার যখন পোস্টারটা হবে, পোস্টারটা হয়ে এরকম বড় করে দেখবে মানুষ এটা কে। হ্যাঁ হ্যাঁ মানে আপনি জানে এটা নীরব এই ছবিতে নায়ক, বাট এটা বড় করে দেখতে হবে। এরকম কি করা যায় যেটাতে আপনার মনে হবে যে মানুষ চিনবে না। হ্যাঁ তারপরে আমি মামুন ভাইকে বুদ্ধি দিলাম, কারণ মামুন ভাইকে আমি করতেছি কি চুল টুল, মামুন ভাই জানি চুল কাটার একটা প্ল্যানিং করবে, কারণ আমি অলরেডি এডির কাছ থেকে শুনছি আমি। হ্যাঁ আমি বললাম ভাই এরকম অনেক বড় বড় একটা চুল দিব, দাড়িটা থাকবে, এই করবো এই করবো। মামুন ভাই আমাকে কথা শুরু করলো যে আপনি 10 দিন দাঁত ব্রাশ করবেন না। আমি বললাম যে কেন দাঁত ব্রাশ করবো না কেন? বলছে যে আপনি হাসলে আপনার দাঁত হলুদ হয়ে থাকতে হবে। আচ্ছা কারণ হচ্ছে একটা জঙ্গলি বা একটা জঙ্গলের ডাকাত, হ্যাঁ। আপনি দাঁত ব্রাশ করে প্রতিদিন সকালে যাবেন, ক্লোজ শট নিতে যাবো, দাঁতে সাদা চকচক করবে, এই শট আমার হবে না, আপনি 10 দিন দাঁত ব্রাশ করবেন। তারপরে আমি মামুন ভাইকে বললাম, আমি বলছি আপনাকে আমি বাইরের থেকে মেকআপ আর্টিস্ট এনে দিচ্ছি, হ্যাঁ মেকআপ আর্টিস্ট আমার দাঁত হলুদ করার ব্যবস্থা করে দেবে, আপনি তারপর আমাকে এই সাজা দিয়ে নেন। পরে এটা গেল, মামুন ভাই বলছে আপনার চুল আমি একদম নাই করে ফেলবো। পরে আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম যে আমি যদি এটা এপ্রিল মাসে শুটিং শুরু করি, আমি আবার আপনাকে মামুন ভাইকে বললাম যে মামুন ভাই শর্ত একটা। বলছে কি শর্ত বলেন? আমি বলছি একটানা শুটিং শেষ করতে হবে যেভাবেই হোক, কারণ আপনি মনে করেন 15 দিন শুটিং করবেন, আবার 2 মাস গ্যাপ দিবেন, আবার 2 মাস পরে বলবেন যে ঠিক আছে নীরব ভাই চলেন বাকি যে পার্টটুকু সেটা শেষ করে ফেলি। তাহলে কি হচ্ছে, আমার এখানে 15 দিনে আমি 15 দিনের জন্য চুলটা কাটতেছি, আবার 2 মাস একটু বড় হচ্ছে, আবার 2 মাসে শুটিংয়ে যাওয়ার আগের দিন আবার বলবো আবার চুল নাই করে দেন। সো এই করে উনি বলছে ঠিক আছে আমি রাজি, চলেন আমরা চুল কেটে ফেলি। পরে আমাদের চুল টুল কেটে একদম নাই করে ফেলছি। সো এই যে চেঞ্জেসগুলো আমি আসলে চাই, কারণ বর্তমান প্রেক্ষাপটে নতুন নতুন করে প্রেজেন্ট করার ব্যাপারটা, এবং বর্তমান প্রেক্ষাপটে ওটিটির এই যুগে বা ওটিটির এই সময়টায় আমরা মানে চাই আসলে মানুষ ডিফারেন্ট করে দেখুক মানুষকে। আপনি যখনই একটা জিনিসকে আপনি যেভাবে প্রেজেন্ট করবেন, ওই জিনিসটা মানুষের কাছে ওইভাবে প্রেজেন্ট হবে। এখন আপনি যখন প্রথম আমার কাছে মনে করেন লুঙ্গি পরে আসবেন, লুঙ্গি পরে একটা ছেঁড়া জামা কাপড় পরে আসবেন, ওই দিনই আপনার সম্পর্কে আমার একটা ধারণা হয়ে যাবে। পরের দিন আপনি স্যুট পরে আসেন, কিন্তু ওই প্রথম দিনের ইমেজটা কিন্তু আর থাকবে না। ও লুঙ্গি পরে আসছিল, এই পরে আসছিল। আপনি মনে হচ্ছে আমার সাথে মানে 10 কোটি টাকাটা ডিল করতে আসবেন, বা আপনি বললেন যে ঠিক আছে নীরব ভাই আমি চলেন আমরা একটা ছবি বানাবো, 1 কোটি টাকা বাজেট বা 2 কোটি টাকা বাজেট, কিন্তু আমি তো আমার আপনার আগের রূপ দেখে ফেলছি, আপনি ছেঁড়া মানে লুঙ্গি পরে আসছেন, ছেঁড়া গেঞ্জি পরে আসছেন, আপনি কি 1 কোটি টাকার ইয়ে করবেন? এটা আমি অবশ্যই কাউকে ছোট করতেছি না বা ছোট করে বলতেছি না, যে প্রেজেন্টেশনটা অনেক ডিফারেন্ট। সো আমরা যখনই ছবির একটা কাজ করতে যাই, এলোপাথারি ছবি আপলোড না দিয়ে, এলোপাথারি জিনিসটাকে নষ্ট না করে আমরা সুন্দর করে একটা পোস্টার দিয়ে একটা ফাস্ট লুক, ওই যে কথাটা বললাম একটা গুছিয়ে একটা কাজ করার মজাই আলাদা। সো যখন দর্শক দেখবে যে একটা ফার্স্ট লুক বা প্রথম পোস্টার দিয়ে শুরু করতেছে, তখন কিন্তু সে ওইটা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে, লুকটা তৈরি হয়ে যাচ্ছে। যেমন আমরা অমানুষ বলি, আমি মাঝখানে আব্বাসের কথা বলি, যে আব্বাসের কথা বলি, নতুন একটা লুক দেখতে পেয়েছি, তারপরে আমি ভালো লাগছে সবারই। তারপরে তিতুমিরের কথা বলি, তিতুমিরের যেই পোস্টার দিয়েছি, সেই পোস্টার দিয়ে তিতুমির মানে মানুষ আলোচনায় চলে আসছে, সেই পরিমাণ পছন্দ করেছে। সো এটা কিন্তু আমি কিন্তু শুটিংয়ে গিয়ে একটা দুইটা ছবি আপলোড দিলে কিন্তু এই ইমেজটা কখনোই ক্রিয়েট হতো না। সো এইটা একটা মানে সুন্দর প্ল্যানিং করে করলে আসলে কাজটা ভালো করা সম্ভব, মানুষের কাছে ভালোভাবে পৌঁছানো যায় আর কি। দর্শকের জন্য অবশ্যই বলবো যে দর্শক যারা এখনো মানে কোভিডের কারণে মানে হল বিমুখী, তারা অবশ্যই যেন হলে যায়, যেহেতু অনেক দিন প্রায় 1.5 বছর পর হলগুলো চালু হচ্ছে। সো অবশ্যই তারা হলে গিয়ে ছবি দেখুক,
কারণ আমরা আসলে অনেক দিন বসেছিলাম, অনেক দিন ভালো ভালো কাজ করছি, কারণ কোভিডের কারণে আপনি জানেন যে বাজেটও কমে গেছে। আগে একটা ছবি থেকে বা একটা হল থেকে যে পরিমাণ টাকা বের হতো, এখন কিন্তু ওই স্কোপটা কমে গেছে। এখন স্কোপটাই হচ্ছে একটা অ্যাপ, একটা মানে একটা ছবি অ্যাপে রিলিজ হচ্ছে, একটা ছবি ডিজিটালি রিলিজ হচ্ছে, একটা ছবি স্যাটেলাইটে রিলিজ হচ্ছে, একটা ছবি স্পন্সর পাচ্ছে। সো খাত কিন্তু চারটা, সো এই চারটা খাত কিন্তু সেকেন্ডারি, রাইট। বাট মেইন যে জায়গাটা একটা ছবি যে হলের জন্য বানানো হয়, সো হলেই যদি ছবি রিলিজ করতে না পারে তাহলে তো আসলে হলো না। আর ছবি হলে দেখারই জিনিস। আপনি কখনো একটা যত ছবি আপনি দেখেন না কেন, যখন মোবাইলে দেখবেন সেটা কিন্তু আসলে ছবি দেখে মজা নাই। ওই নাটক বা একটা মিউজিক ভিডিও বা মিউজিক আমরা যেটাই বলি ওটা কিন্তু আসলে মোবাইলে ঠিক আছে, কিন্তু ছবি হলে গিয়ে দেখার জিনিস। বিজ্ঞাপনের আসলে স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেভাবে যখন বাংলালিংকে টিভিসি করেছি, যখন ওয়ালটনের টিভিসি করেছি, বা বোটানিক অ্যারোমার বা পেপসুডেন্টের বা নেসক্যাফে বা গ্রিএসি বিজ্ঞাপন, সো আমার কাছে মনে হয় যে এখন বিজ্ঞাপনের স্ট্র্যাটেজিগুলো একটু ডিফারেন্ট। কারণ এখন মানুষ খুব অল্প সময়ে বিজ্ঞাপন চালিয়ে আবার অল্প সময় অফ করে দেয়। যেমন আমরা বিজ্ঞাপন বাংলালিংক দেশ 1 করেছি, বাংলালিংক দেশ 2 অন এয়ার না হওয়ার আগে সেকেন্ড পর্যন্ত ওই বিজ্ঞাপন বন্ধ হতো না। সেটা 6 মাস 1 বছর চলতো এবং মানুষকে মুখস্থ করানো হতো। কিন্তু এখন আর ওই জিনিসটা নাই। কারণটা কি, একটা মোবাইলের, আমরা যখন একটা মোবাইল বিক্রি করতেছি তখন মোবাইলটা প্রথমবার বিজ্ঞাপনটা যাচ্ছে হচ্ছে এই মোবাইলটা এমন, শেষ 1 মাস পরে বন্ধ করে দিলে পরের সেকেন্ড বিজ্ঞাপন হচ্ছে এই মোবাইলটার দামটা এখন এত টাকা কমে পাচ্ছেন, শেষ। আবার 1 মাস পরে আসছে এই মোবাইলটার অনেক সুন্দর ক্যামেরা, জানেন, এই হচ্ছে আর একটা থার্ড। আবার আর একটা হচ্ছে জানেন এই মোবাইলের কিন্তু আপনার খুব হ্যান্ড দিয়ে ধরতে কিন্তু খুব ভালো লাগে, এইগুলো। আবার পঞ্চম মাসে এসে বলতেছে এই মোবাইলের কিন্তু অনেকগুলো কালার আছে। এই যে বিজনেস স্ট্র্যাটেজি, কারণ আমরা আসলে অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করতেছি আমাদের মেন্টালি নিজেকে, কারণ আমরা নিজেরা ওইভাবে করে কখনো ফিক্সড কোনো জায়গায় থাকতে চাচ্ছি না বা থাকতে পারতেছি না, বা নিজেদেরকে মানে ফিক্সড একটা জায়গায় রাখতেছি না। এখন ওই কারণে যেমন আমি বিজ্ঞাপনের যে আগের যে মজাটা বিজ্ঞাপন পেয়ে গেছি, এই মজাটা এখন আর কাজ করলেও পারবো না বা পাবো না। ওই কারণে আমার মানে হয় না, বিজ্ঞাপন করা হয় না। আর বাট রিসেন্টলি একটা বিজ্ঞাপন করলাম, ওয়ালটনের একটা বিজ্ঞাপন। ওয়ালটনের রেজিস্ট্রেশনের একটা মানে ইয়ে দিয়ে গভর্নমেন্টের একটা কাজ, সেটা হচ্ছে যে আনরেজিস্টার্ড যত ফোন আছে সেগুলো গভর্নমেন্ট অফ করে দেবে, এরকম একটা ক্যাম্পেইন নিয়ে বিজ্ঞাপন। আর রিসেন্টলি আরও একটা নতুন কোম্পানির সাথে, সেটা হচ্ছে মধুমতি গ্রুপ নামের একটা বিশাল বড় একটা গ্রুপ আসছে, এবং তাদের কাজ শুরু করব খুব রিসেন্টলি, এবং একটা বিজ্ঞাপনের অ্যাগ্রিমেন্টও করে ফেলেছি। সেটা হচ্ছে আমি নতুন একটা মেয়ে, সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার, আর একটা বিজ্ঞাপনের কথা হচ্ছে হ্যান্ড ওয়াশ, আমি আর মাহি। সো ওইটারও প্ল্যানিং চলছে, হয়তো এই দুবাই থেকে এসে তারপর এক্সিকিউশনটা হবে। হ্যাঁ, প্রথমত হচ্ছে অবশ্যই ভালো লাগছে এখানে, মানে ইন্টারভিউ দেখে মানে সবার নামে ভালো কথা বলবো তা না। বিষয়টা হচ্ছে আসলে দে আর ভেরি কোঅপারেটিভ। আমি যখন প্রথম সিনিয়রদের মধ্যে আমি প্রথম কাজ করেছিলাম অপু বিশ্বাসের সাথে, আমার জীবনের প্রথম ছবি। আমার দ্বিতীয় মানে ক্যারিয়ারের সেকেন্ড ছবি ছিল রেসির সাথে, তখনও আমি অনেক দেখেছি অনেক কোঅপারেশন। থার্ড ছবি ছিল পূর্ণিমার সাথে। সো পূর্ণিমার সাথেও যেই প্রজেক্টটা করেছিলাম গাজী মাহবুবের, সেটা হচ্ছে যে রাজা সূর্য খা, এবং হিউজ প্রায় 3.5 কোটি টাকা বাজেট একটি প্রজেক্ট। সো ওই জায়গাটা হয় কি যে সিনিয়ররা যখন জুনিয়রদেরকে যখন কোঅপারেশনটা করে তখনই কিন্তু ভালো কিছু সম্ভব। সো আমি এখন পর্যন্ত দেখি নাই যে আমাকে কেউ মানে কোঅপারেশন করে নাই। এবং অপু বিশ্বাসের সাথে প্রথম দিনের আমার ক্যামেরার সামনে দাঁড়ানো, আমার ক্যামেরার মানে সিনেমায় ক্যামেরার সামনে দাঁড়ানো এবং গান দিয়ে, সেটা একটা রোমান্টিক সং দিয়ে শুরু করেছি। হ্যাঁ, সো প্রথম দিন আসলে আমাকে যেই সাপোর্টটা অপু বিশ্বাস করেছিল সেটা মানে আনবিলিভেবল। হয় না যে একটা আমি অপু বিশ্বাস একদম সুপারস্টার, এবং আমি একদম জীবনের প্রথম কাজ করছি এবং তার সাথে রোমান্টিক গান করব। সো ওইটা অনেক ইয়ে ছিল আমার কাছে, খুব নার্ভাস ছিলাম, প্লাস কোঅপারেশনটা আমাকে হেল্প করেছে।
আর পরবর্তীতে আমার সৈকত নাসিরের সাথে যে কাজ করতে যাই সেটার ক্ষেত্রেও ক্যাসিনোতে বুবলিও অনেক ভালো, অনেক বেশি আমাকে সাপোর্ট করেছে এবং আমরা দুজনই সবসময় কথাবার্তা বলে বলে আমরা ঠিক করে নিতাম যে আমরা এই ডায়লগ দিব বা এই কাউন্টারটা দিচ্ছি বা লুকটা দিব বা এই হাত ধরাটা এইভাবে হবে বা এ করা, মানে ওইখানে বেসিক্যালি দুজনই মানে মানে পুলিশ অফিসার, সো কোঅপারেশনটা অনেক বেশি দরকার ছিল। আগামীর ভাবনা তো আসলে অনেক প্ল্যানিং তো থাকে আসলে, কিন্তু প্ল্যানিংটা আমরা আসলে কোনো জায়গায় কোনো কিছু এখনও এক্সিকিউশনটা করতে পারি না জাস্ট বিকজ অফ কোভিড। এখন কোভিডের পরে কিভাবে কি করব সেটা আসলে বোঝা যাবে, কারণ অনেকগুলো ছবি রিলিজের পথে, রিলিজ না হতে পারলে আসলে কিছু বলা যাচ্ছে না। প্রথমত হচ্ছে আমি যখনই এখানে ইন করি মানে অগাস্ট মাসের প্রথম থেকে এটাতে আছি পিআর অ্যান্ড কমিউনিকেশন হেড, সো একটা ইয়ে তো ছিলই, মানে টেনশন ছিল যে আসলে অন্যদের মতো এরাও কি মানে শ্রেষ্ঠ.com কি সেম বিজনেস মডিউল নিয়ে কাজ করে কিনা। বাট আমি হয় না সবাই বলার সময় তো বলবেই না ভাইয়া আমরা একটু অন্যরকম ভাইয়া, হ্যাঁ, তারপরে মানে পরিবারের সবাই কিনে দেখার মতো একটি ছবি, গিয়ে দেখলো পরে ন্যাংটা ছবি, হ্যাঁ, ওরকম ব্যাপারটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি দেখেছি না এখানে যেহেতু 2 মাস ধরে আছি এবং আমার এমডি খান ইমরান রাসেল উনি আসলেই অনেক মানে দূরদর্শী প্ল্যান করা এবং অনেক সুন্দর প্ল্যান করে সে আমাদের এই শ্রেষ্ঠটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং সে চায় শ্রেষ্ঠ হতে, শুধু নামের যে সার্থকতা এই সার্থকতাটা যেন থাকে। এবং আমাদের প্ল্যানিংটা আমরা কখনোই খুব অ্যাগ্রেসিভ মার্কেটিং করে মানুষের কাছে খুব তাড়াতাড়ি একদিনে যেতে চাই নাই এবং একদমই সত্যিকার অর্থে আস্তে আস্তে করে কাজটা করতে চাই। এবং সবসময় আমি দেখা যাচ্ছে আমার রাসেল ভাইকে জিজ্ঞেস করি ভাইয়া এখন কি অবস্থা, এখন কি, রাসেল ভাই বলো আপনি কাজ করেন সুন্দর করে, আমরা ইনশাল্লাহ একটা ভালো কিছু করব। প্রিয় দর্শক, আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে একে টেলিভিশনের ইউটিউব চ্যানেল youtube.com/aktelevisionbd তে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আমাদের ফেসবুক পেজ facebook.com/aktvbd অনলাইন এ লাইক দিয়ে প্রতি মুহূর্তের তথ্য, বিনোদন ও খেলাধুলা সহ বিভিন্ন গঠনমূলক অনুষ্ঠান উপভোগ করুন। এছাড়া প্রতিনিয়ত সবশেষ সংবাদ ও আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিউজ পোর্টাল www.aktvbd.com এ। আমাদের তথ্য ও অনুষ্ঠান ভালো লাগলে কমেন্টস এবং শেয়ার করতে একদম ভুলবেন না। একে টেলিভিশনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।